চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। কি বলছিস? ডাক্তার মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আমি অনেককে কি জবাব দেবো বাবা বলো? অনেক আমার কাছে একটা শুধু সন্তানই চেয়েছে, এটা যদি আমি না দিতে পারি ও তো অনেক কষ্ট হবে বলো। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। মারে, আমি তো তোকে বললাম আমি দেখবো। একটা মিথ্যার জন্য একজন মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? আর যদি সেই মিথ্যাটা সাজানো হয় এমনভাবে যে পুলিশ, আদালত, সমাজ সবাই সেটাকেই সত্যি মনে করে, তাহলে গরিব ঘরের রাজপুত্র এই নাটকটা শুধু একটা ড্রামা না, এটা একটা আয়না, যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে একজন সৎ পরিশ্রমী মানুষকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই গল্পের ভিলেন কোনো অচেনা দুশ্মন না, সে তার নিজের অফিসের মানুষ, বন্ধু হওয়ার ভান করা বিশ্বাসঘাতক। আজকে আমি এই নাটকের পর্দার আড়ালে কি আছে, কোথায় এটা দুর্দান্ত, কোথায় এটা হোঁচট খেয়েছে, সব বলবো একদম খোলামেলা। তাহলে চলুন শুরু করি। গরিব ঘরে রাজপুত্রের কেন্দ্রে আছে অনিক, একজন ইতিম ছেলে যে নিজের শ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শূন্য থেকে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। অনিক চরিত্রটির সবচেয়ে বড় শক্তি হল তার বাস্তববাদিতা। সে স্বপ্ন দেখে কিন্তু পা মাটিতে রাখি। সে ভালোবাসে কিন্তু আবেগে ভেসে যায় না। যখন সে বলে, বৃষ্টি আমার কাছে শুধু একটা নাম নয়, একটা বিশ্বাস, তখন দর্শকের বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। এই ধরনের চরিত্র বাংলা ড্রামায় বিরল, যে কিনা দুর্বল নয়, কাঁদুনেও নয়, কিন্তু তবু এত মানবিক। বৃষ্টি চরিত্রটি এই নাটকের আত্মা। সে শুধু নায়িকা না, সে অনিকের ঢাল। যখন আনিসুর চৌধুরীর মেয়ে নীলা অনিককে চড় মারতে চাইল, তখন বৃষ্টি যেভাবে সামনে দাঁড়িয়ে বলল, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু অসম্মান করতে পারবে না। এই একটা দৃশ্যেই বৃষ্টির পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে ভীতু নয়, সে নির্ভরশীল নয়, সে একজন পার্টনার, সত্যিকারের অর্থেই। তবে বৃষ্টির একটা ব্যক্তিগত যন্ত্রণাও আছে। ডাক্তার তাকে বলেছেন সে কখনো মা হতে পারবে না। এই গোপন কষ্টটা তাকে আরও জটিল এবং বাস্তব করে তোলে। একজন নারী যে একদিকে স্বামীর পাশে যোদ্ধার মতো লড়ছে, অন্যদিকে নিজের ভেতরে একটা অন্ধকার বহন করছে, এই দ্বৈততাই বৃষ্টিকে এই নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র বানিয়েছে। মেঘলা এই নাটকের প্রধান ভিলেন, এবং এটা স্বীকার করতেই হবে, ভিলেন হিসেবে সে অসাধারণ কার্যকর। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক, একটা বিশাল কোম্পানির অধিকর্ত্রী, যার পেছনে লুকিয়ে আছে জটিল অতীত। সে অনিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তার গর্ভের সন্তানের বাবা হিসেবে অনিকের নাম দিয়েছে, অথচ আসল বাবা সম্পূর্ণ অন্য কেউ। মেঘলার চরিত্রে যেটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে সেটা হলো তার বুদ্ধিমত্তা। সে শুধু ক্রূর নয়, সে কৌশলী। কিন্তু যে কোনো ষড়যন্ত্রের একটা দুর্বল জায়গা থাকে, আর মেঘলার দুর্বল জায়গা হলো রাতুল। রাতুল তার হাতের পুতুল, কিন্তু সে পুতুল যে কোনো সময় সুতো ছিঁড়ে ফেলতে পারে। রাতুল চরিত্রটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, কারণ সেই নাটকের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। সে মেঘলার সাথে আছে, কিন্তু তার ভেতরে একটা অস্থিরতা আছে যেটা ক্রমশ বাড়ছে। যখন সে মেঘলাকে বলে ফেলে, তুমি তো জানোই এটা সত্য নয়, এই একটা লাইনই পুরো ষড়যন্ত্রের ফাটলটা দেখা দিয়ে যায়। রাতুল কি শেষ পর্যন্ত ভেঙে পড়বে, নাকি সে পালিয়ে বাঁচার চেষ্টা করবে? এই প্রশ্নটাই দর্শককে পর্বের পর পর্ব দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনিক বৃষ্টির সম্পর্কটা ক্লিশে রোম্যান্টিক না, তাদের মধ্যে সন্দেহ আছে, ভুল বোঝাবুঝি আছে, কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরের দিকে ফিরে আসে। যখন অনিক ছাদ থেকে বৃষ্টিকে সাব্বিরের সাথে দেখে, সাব্বিরের লেখা পুরনো চিঠি নিয়ে মুখোমুখি হয়, সেই দৃশ্যটা টেনশন সত্যিকারের। পর্দার ওপাশ থেকে দর্শক অনুভব করতে পারে অনিকের বুকের ভেতরের জ্বালাটা। তৃতীয়ত, এই
নাটকে ন্যায় বিচারের ধারণাটা খুব বুদ্ধিমানের সাথে দেখানো হয়েছে। ব্যারিস্টার শফিকুল ইসলামের মাধ্যমে দেখানো হচ্ছে যে সত্য প্রমাণ করতে লাগে, শুধু দাবি করলেই হয় না। ডিএনএ রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, সাক্ষী, এই বাস্তব আইনি উপাদানগুলো নাটকটাকে একটা বিশ্বাসযোগ্য মাটির উপর দাঁড় করিয়েছে। অনেক বাংলা ড্রামায় আইনি বিষয়গুলো হাস্যকরভাবে সরলীকৃত করা হয়, এখানে সেটা তুলনামূলকভাবে অনেক বেশি বাস্তবসম্মত। সততার সাথে বলতে গেলে গরিব ঘরে রাজপুত্র এর কিছু সমস্যা আছে যেগুলো উপেক্ষা করা যায় না। প্রথম সমস্যা হলো পেসিং। কিছু পর্বে গল্পটা অত্যন্ত ধীর হয়ে যায়, বিশেষ করে অনেকের পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দৃশ্যগুলোতে। একই সমস্যা, একই কথোপকথন, একই কান্নার দৃশ্য বারবার দেখানো হলে দর্শকের মনোযোগ হারিয়ে যায়। প্রতিটি পর্বে একটা নতুন তথ্য বা মোড় না থাকলে দর্শক পরের পর্বের জন্য উৎসাহী থাকে না। এই জায়গায় নির্মাতাদের আরও মনোযোগী হওয়া দরকার ছিল। দ্বিতীয় দুর্বলতা হলো কিছু চরিত্রের অসঙ্গতি। মেঘলার চরিত্রটা মূলত শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে সে এমন ভুল করে যেটা তার বুদ্ধিমান ভিলেন ইমেজের সাথে মেলে না। একজন সত্যিকারের চালাক প্রতিপক্ষ রাতুলের সামনে এভাবে মুখ ফসকে কথা বলবে না। এই অসঙ্গতিগুলো গল্পের বিশ্বাসযোগ্যতায় ছোট ছোট ফাটল তৈরি করে। তৃতীয়ত, বৃষ্টির শারীরিক অক্ষমতার বিষয়টা প্রথমে অনেক গুরুত্বপূর্ণ মনে হলেও পরে এটা অনেকটাই পেছনে চলে যায়। এই বিষয়টাকে আরও কেন্দ্রীয় করা যেত। একজন শারীরিকভাবে সীমাবদ্ধ নারী যে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী, এই কন্ট্রাস্টটা আরও জোরালোভাবে ব্যবহার করা হলে নাটকটা আরও অনন্য হতো। এই নাটকটা নিয়ে দর্শকদের মধ্যে একটা বিভাজন আছে, যেটা আসলে ভালো লক্ষণ। যেসব নাটক নিয়ে কেউ কথা বলে না সেগুলোই আসলে মৃত। গরিব ঘরে রাজপুত্র নিয়ে মানুষ কথা বলছে, রাতের ঘুম হারাচ্ছে, কমেন্ট সেকশনে লড়াই করছে। একদল দর্শক মনে করেন অনিকের চরিত্রটা অবাস্তব রকম নিখুঁত, সে কখনো ভুল করে না, কখনো নৈতিকভাবে হোঁচট খায় না। এই মতটা সম্পূর্ণ অযৌক্তিক নয়। নায়ককে যখন সব দিক থেকে দোষমুক্ত দেখানো হয় তখন তার সাথে দর্শকের সম্পূর্ণ একাত্মতা তৈরি হওয়া কঠিন হয়ে পড়ে। একটু দোষ, একটু ভুল, এটাই মানুষকে মানবিক করে। আরেক দল দর্শক মেঘলার অতীতটা জানতে চান। সে কেন এই পথে গেল? শুধু ক্ষমতা আর প্রতিশোধের লোভেই কি, নাকি তার পেছনে আরও কোনো জটিল গল্প আছে? এই প্রশ্নটা যতদিন অনুত্তরিত থাকে ততদিন দর্শক নাটকের সাথে যুক্ত থাকে। এটা নির্মাতাদের একটা সচেতন কৌশল হলে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। সবচেয়ে জনপ্রিয় আলোচনা হচ্ছে সাব্বিরকে নিয়ে। অনেক দর্শক সাব্বিরকে এই নাটকের আন্ডাররেটেড হিরো বলছেন। যে ছেলে ভালোবাসা পেল না তবু বন্ধু হয়ে লড়াইয়ে পাশে রইল, এই চরিত্রটা দর্শকের হৃদয় জিতে নিয়েছে। অনেকে বলছেন সাব্বির আসলে এই নাটকের আসল রাজপুত্র। আমার কথা সরাসরি বলবো, গরিব ঘরে রাজপুত্র একটি গড়পড়তা বাংলা ড্রামার থেকে উপরে আছে, কিন্তু মহান হওয়ার যে সম্ভাবনা এর ছিল সেটার পুরোটা সে ব্যবহার করতে পারেনি। এটা এমন একটা নাটক যেটা 10-এ 7 পাবে, ভালো কিন্তু মনে রাখার মতো অসাধারণ নয়। তবে এই নাটকের যে জিনিসটা আমাকে সত্যিকারের নাড়া দিয়েছে সেটা হলো এর কেন্দ্রীয় বার্তা। পরিশ্রম আর সততা দিয়ে মানুষ উপরে উঠতে পারে, কিন্তু এই সমাজ তাকে সহজে উঠতে দেয় না। অনেকের লড়াইটা শুধু মেঘলার বিরুদ্ধে নয়, পুরো একটা ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে গরিবের ছেলে সফল হলেও তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় সে কোথা থেকে এসেছে। এই বার্তাটা বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনের সাথে কথা বলে। বৃষ্টি চরিত্রটার জন্য আমার আলাদা একটা দুর্বলতা আছে। এই নাটকে সে প্রমাণ করেছে যে একজন নারী শুধু পাশে থাকা করে না, সে নিজেই তদন্ত করে, নিজেই প্রমাণ জোগাড় করে, নিজেই লড়াই করে। এই প্রতিচ্ছবিটা বাংলা ড্রামায় দেখা কম যায়। তাহলে চূড়ান্ত কথা কি? এই নাটক দেখা শুরু করলে মাঝপথে ছাড়তে পারবেন না। মেঘলার মুখোশ খোলার অপেক্ষায় আপনি আটকে থাকবেন। কিন্তু যদি চান যে প্রতিটি পর্ব আপনাকে নতুন কিছু দিক, তাহলে মাঝে মাঝে হতাশ হতে পারেন। সংক্ষেপে, গরিব ঘরের রাজপুত্র একটা ভালো নাটক, একটা প্রয়োজনীয় নাটক, কিন্তু এখনও সম্পূর্ণ নয়। আপনি এতক্ষণ আমার কথা শুনলেন, এখন আমি আপনার কথা শুনতে চাই। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন মেঘলার মুখোশ এই মাসেই খুলবে, নাকি নির্মাতারা আরও কিছু পর্ব টেনে নেবেন? আর সাব্বির, এই চরিত্রটার শেষ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সে কি কোনোদিন তার ভালোবাসার প্রতিদান পাবে, নাকি সে চিরকাল দূর থেকে ভালোবেসেই যাবে?
এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং যেগুলো সবচেয়ে ইন্টারেস্টিং সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। এই একটা ছোট্ট কাজ আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন আর বেল আইকনটা চাপুন, কারণ এই নাটকের পরের পর্বের রিভিউ আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের এই পরিবার প্রতিদিন বড় হচ্ছে, আপনাকেও এর অংশ হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন সত্যির জন্য লড়াই করাটা কখনো ভুল নয়। আল্লাহ হাফিজ। একটা মিথ্যার জন্য একজন মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? আর যদি সেই মিথ্যাটা সাজানো হয় এমনভাবে যে পুলিশ, আদালত, সমাজ সবাই সেটাকেই সত্যি মনে করে, তাহলে গরিব ঘরের রাজপুত্র এই নাটকটা শুধু একটা ড্রামা না, এটা একটা আয়না, যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে একজন সৎ পরিশ্রমী মানুষকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই গল্পের ভিলেন কোনো অচেনা দুশ্মন না, সে তার নিজের অফিসের মানুষ, বন্ধু হওয়ার ভান করা বিশ্বাসঘাতক। আজকে আমি এই নাটকের পর্দার আড়ালে কি আছে, কোথায় এটা দুর্দান্ত, কোথায় এটা হোঁচট খেয়েছে, সব বলবো একদম খোলামেলা। তাহলে চলুন শুরু করি। গরিব ঘরে রাজপুত্রের কেন্দ্রে আছে অনিক, একজন ইতিম ছেলে যে নিজের শ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শূন্য থেকে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। অনিক চরিত্রটির সবচেয়ে বড় শক্তি হলো তার বাস্তববাদিতা। সে স্বপ্ন দেখে কিন্তু পা মাটিতে রাখি। সে ভালোবাসে কিন্তু আবেগে ভেসে যায় না। যখন সে বলে, বৃষ্টি আমার কাছে শুধু একটা নাম নয়, একটা বিশ্বাস, তখন দর্শকের বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। এই ধরনের চরিত্র বাংলা ড্রামায় বিরল, যে কিনা দুর্বল নয়, কাঁদুনেও নয়, কিন্তু তবু এত মানবিক। বৃষ্টি চরিত্রটি এই নাটকের আত্মা। সে শুধু নায়িকা না, সে অনিকের ঢাল। যখন আনিসুর চৌধুরীর মেয়ে নীলা অনিককে চড় মারতে চাইল, তখন বৃষ্টি যেভাবে সামনে দাঁড়িয়ে বলল, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু অসম্মান করতে পারবে না। এই একটা দৃশ্যেই বৃষ্টির পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে ভীতু নয়, সে নির্ভরশীল নয়, সে একজন পার্টনার, সত্যিকারের অর্থেই। তবে বৃষ্টির একটা ব্যক্তিগত যন্ত্রণাও আছে। ডাক্তার তাকে বলেছেন সে কখনো মা হতে পারবে না। এই গোপন কষ্টটা তাকে আরও জটিল এবং বাস্তব করে তোলে। একজন নারী যে একদিকে স্বামীর পাশে যোদ্ধার মতো লড়ছে, অন্যদিকে নিজের ভেতরে একটা অন্ধকার বহন করছে, এই দ্বৈততাই বৃষ্টিকে এই নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র বানিয়েছে। মেঘলা এই নাটকের প্রধান ভিলেন, এবং এটা স্বীকার করতেই হবে ভিলেন হিসেবে সে অসাধারণ কার্যকর। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক, একটা বিশাল কোম্পানির অধিকর্ত্রী, যার পেছনে লুকিয়ে আছে জটিল অতীত। সে অনিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তার গর্ভের সন্তানের বাবা হিসেবে অনিকের নাম দিয়েছে, অথচ আসল বাবা সম্পূর্ণ অন্য কেউ। মেঘলার চরিত্রে যেটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে সেটা হলো তার বুদ্ধিমত্তা। সে শুধু ক্রূর নয়, সে কৌশলী। কিন্তু যে কোনো ষড়যন্ত্রের একটা দুর্বল জায়গা থাকে, আর মেঘলার দুর্বল জায়গা হলো রাতুল। রাতুল তার হাতের পুতুল, কিন্তু সে পুতুল যে কোনো সময় সুতো ছিঁড়ে ফেলতে পারে। রাতুল চরিত্রটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, কারণ সেই নাটকের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। সে মেঘলার সাথে আছে, কিন্তু তার ভেতরে একটা অস্থিরতা আছে যেটা ক্রমশ বাড়ছে। যখন সে মেঘলাকে বলে ফেলে, তুমি তো জানোই এটা সত্য নয়, এই একটা লাইনই পুরো ষড়যন্ত্রের ফাটলটা দেখা দিয়ে যায়। রাতুল কি শেষ পর্যন্ত ভেঙে পড়বে, নাকি সে পালিয়ে বাঁচার চেষ্টা করবে? এই প্রশ্নটাই দর্শককে পর্বের পর পর্ব দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনিক বৃষ্টির সম্পর্কটা ক্লিশে রোম্যান্টিক না। তাদের মধ্যে সন্দেহ আছে, ভুল বোঝাবুঝি আছে, কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরের দিকে ফিরে আসে। যখন অনিক ছাদ থেকে বৃষ্টিকে সাব্বিরের সাথে দেখে, সাব্বিরের লেখা পুরনো চিঠি নিয়ে মুখোমুখি হয়, সেই দৃশ্যটা টেনশন সত্যিকারের। পর্দার ওপাশ থেকে দর্শক অনুভব করতে পারে অনিকের বুকের ভেতরের জ্বালাটা। তৃতীয়ত, এই নাটকে ন্যায় বিচারের ধারণাটা খুব বুদ্ধিমানের সাথে দেখানো হয়েছে। ব্যারিস্টার শফিকুল ইসলামের মাধ্যমে দেখানো হচ্ছে যে সত্য প্রমাণ করতে লাগে, শুধু দাবি করলেই হয় না। ডিএনএ রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, সাক্ষী
এই বাস্তব আইনি উপাদানগুলো নাটকটাকে একটা বিশ্বাসযোগ্য মাটির উপর দাঁড় করিয়েছে। অনেক বাংলা ড্রামায় আইনি বিষয়গুলো হাস্যকরভাবে সরলীকৃত করা হয়, এখানে সেটা তুলনামূলকভাবে অনেক বেশি বাস্তবসম্মত। সততার সাথে বলতে গেলে গরিব ঘরে রাজপুত্রের কিছু সমস্যা আছে যেগুলো উপেক্ষা করা যায় না। প্রথম সমস্যা হলো পেসিং। কিছু পর্বে গল্পটা অত্যন্ত ধীর হয়ে যায়, বিশেষ করে অনেকের পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দৃশ্যগুলোতে। একই সমস্যা, একই কথোপকথন, একই কান্নার দৃশ্য বারবার দেখানো হলে দর্শকের মনোযোগ হারিয়ে যায়। প্রতিটি পর্বে একটা নতুন তথ্য বা মোড় না থাকলে দর্শক পরের পর্বের জন্য উৎসাহী থাকে না। এই জায়গায় নির্মাতাদের আরও মনোযোগী হওয়া দরকার ছিল। দ্বিতীয় দুর্বলতা হলো কিছু চরিত্রের অসঙ্গতি। মেঘলার চরিত্রটা মূলত শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে সে এমন ভুল করে যেটা তার বুদ্ধিমান ভিলেন ইমেজের সাথে মেলে না। একজন সত্যিকারের চালাক প্রতিপক্ষ রাতুলের সামনে এভাবে মুখ ফসকে কথা বলবে না। এই অসঙ্গতিগুলো গল্পের বিশ্বাসযোগ্যতায় ছোট ছোট ফাটল তৈরি করে। তৃতীয়ত, বৃষ্টির শারীরিক অক্ষমতার বিষয়টা প্রথমে অনেক গুরুত্বপূর্ণ মনে হলেও পরে এটা অনেকটাই পেছনে চলে যায়। এই বিষয়টাকে আরও কেন্দ্রীয় করা যেত। একজন শারীরিকভাবে সীমাবদ্ধ নারী যে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী, এই কন্ট্রাস্টটা আরও জোরালোভাবে ব্যবহার করা হলে নাটকটা আরও অনন্য হতো। এই নাটকটা নিয়ে দর্শকদের মধ্যে একটা বিভাজন আছে, যেটা আসলে ভালো লক্ষণ। যেসব নাটক নিয়ে কেউ কথা বলে না সেগুলোই আসলে মৃত। গরিব ঘরে রাজপুত্র নিয়ে মানুষ কথা বলছে, রাতের ঘুম হারাচ্ছে, কমেন্ট সেকশনে লড়াই করছে। একদল দর্শক মনে করেন অনিকের চরিত্রটা অবাস্তব রকম নিখুঁত, সে কখনো ভুল করে না, কখনো নৈতিকভাবে হোঁচট খায় না। এই মতটা সম্পূর্ণ অযৌক্তিক নয়। নায়ককে যখন সব দিক থেকে দোষমুক্ত দেখানো হয় তখন তার সাথে দর্শকের সম্পূর্ণ একাত্মতা তৈরি হওয়া কঠিন হয়ে পড়ে। একটু দোষ, একটু ভুল, এটাই মানুষকে মানবিক করে। আরেক দল দর্শক মেঘলার অতীতটা জানতে চান। সে কেন এই পথে গেল? শুধু ক্ষমতা আর প্রতিশোধের লোভেই কি, নাকি তার পেছনে আরও কোনো জটিল গল্প আছে? এই প্রশ্নটা যতদিন অনুত্তরিত থাকে ততদিন দর্শক নাটকের সাথে যুক্ত থাকে। এটা নির্মাতাদের একটা সচেতন কৌশল হলে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। সবচেয়ে জনপ্রিয় আলোচনা হচ্ছে সাব্বিরকে নিয়ে। অনেক দর্শক সাব্বিরকে এই নাটকের আন্ডাররেটেড হিরো বলছেন। যে ছেলে ভালোবাসা পেল না তবু বন্ধু হয়ে লড়াইয়ে পাশে রইল, এই চরিত্রটা দর্শকের হৃদয় জিতে নিয়েছে। অনেকে বলছেন সাব্বির আসলে এই নাটকের আসল রাজপুত্র। আমার কথা সরাসরি বলবো, গরিব ঘরে রাজপুত্র একটি গড়পড়তা বাংলা ড্রামার থেকে উপরে আছে, কিন্তু মহান হওয়ার যে সম্ভাবনায় ছিল সেটার পুরোটা সে ব্যবহার করতে পারেনি। এটা এমন একটা নাটক যেটা 10-এ 7 পাবে, ভালো কিন্তু মনে রাখার মতো অসাধারণ নয়। তবে এই নাটকের যে জিনিসটা আমাকে সত্যিকারের নাড়া দিয়েছে সেটা হলো এর কেন্দ্রীয় বার্তা। পরিশ্রম আর সততা দিয়ে মানুষ উপরে উঠতে পারে, কিন্তু এই সমাজ তাকে সহজে উঠতে দেয় না। অনেকের লড়াইটা শুধু মেঘলার বিরুদ্ধে নয়, পুরো একটা ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে গরিবের ছেলে সফল হলেও তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় সে কোথা থেকে এসেছে। এই বার্তাটা বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনের সাথে কথা বলে। বৃষ্টি চরিত্রটার জন্য আমার আলাদা একটা দুর্বলতা আছে। এই নাটকে সে প্রমাণ করেছে যে একজন নারী শুধু পাশে থাকা করে না, সে নিজেই তদন্ত করে, নিজেই প্রমাণ জোগাড় করে, নিজেই লড়াই করে। এই প্রতিচ্ছবিটা বাংলা ড্রামায় দেখা কম যায়। তাহলে চূড়ান্ত কথা কি? এই নাটক দেখা শুরু করলে মাঝপথে ছাড়তে পারবেন না। মেঘলার মুখোশ খোলার অপেক্ষায় আপনি আটকে থাকবেন। কিন্তু যদি চান যে প্রতিটি পর্ব আপনাকে নতুন কিছু দিক, তাহলে মাঝে মাঝে হতাশ হতে পারেন। সংক্ষেপে, গরিব ঘরের রাজপুত্র একটা ভালো নাটক, একটা প্রয়োজনীয় নাটক, কিন্তু এখনও সম্পূর্ণ নয়। আপনি এতক্ষণ আমার কথা শুনলেন, এখন আমি আপনার কথা শুনতে চাই। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন মেঘলার মুখোশ এই মাসেই খুলবে, নাকি নির্মাতারা আরও কিছু পর্ব টেনে নেবেন? আর সাব্বির, এই চরিত্রটার শেষ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সে কি কোনোদিন তার ভালোবাসার প্রতিদান পাবে, নাকি সে চিরকাল দূর থেকে ভালোবেসেই যাবে? এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং যেগুলো সবচেয়ে ইন্টারেস্টিং সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান
এই একটা ছোট্ট কাজ আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, আর বেল আইকনটা চাপুন, কারণ এই নাটকের পরের পর্বের রিভিউ আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের এই পরিবার প্রতিদিন বড় হচ্ছে, আপনাকেও এর অংশ হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন সত্যির জন্য লড়াই করাটা কখনো ভুল নয়। আল্লাহ হাফিজ। এই নাটকটা নিয়ে দর্শকদের মধ্যে একটা বিভাজন আছে, যেটা আসলে ভালো লক্ষণ। যেসব নাটক নিয়ে কেউ কথা বলে না সেগুলোই আসলে মৃত। গরিব ঘরে রাজপুত্র নিয়ে মানুষ কথা বলছে, রাতের ঘুম হারাচ্ছে, কমেন্ট সেকশনে লড়াই করছে। একদল দর্শক মনে করেন অনিকের চরিত্রটা অবাস্তব রকম নিখুঁত, সে কখনো ভুল করে না, কখনো নৈতিকভাবে হোঁচট খায় না। এই মতটা সম্পূর্ণ অযৌক্তিক নয়। নায়ককে যখন সব দিক থেকে দোষমুক্ত দেখানো হয় তখন তার সাথে দর্শকের সম্পূর্ণ একাত্মতা তৈরি হওয়া কঠিন হয়ে পড়ে। একটু দোষ, একটু ভুল, এটাই মানুষকে মানবিক করে। আরেক দল দর্শক মেঘলার অতীতটা জানতে চান। সে কেন এই পথে গেল? শুধু ক্ষমতা আর প্রতিশোধের লোভেই কি, নাকি তার পেছনে আরও কোনো জটিল গল্প আছে? এই প্রশ্নটা যতদিন অনুত্তরিত থাকে ততদিন দর্শক নাটকের সাথে যুক্ত থাকে। এটা নির্মাতাদের একটা সচেতন কৌশল হলে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। সবচেয়ে জনপ্রিয় আলোচনা হচ্ছে সাব্বিরকে নিয়ে। অনেক দর্শক সাব্বিরকে এই নাটকের আন্ডাররেটেড হিরো বলছেন। যে ছেলে ভালোবাসা পেল না তবু বন্ধু হয়ে লড়াইয়ে পাশে রইল, এই চরিত্রটা দর্শকের হৃদয় জিতে নিয়েছে। অনেকে বলছেন সাব্বির আসলে এই নাটকের আসল রাজপুত্র। আমার কথা সরাসরি বলবো, গরিব ঘরে রাজপুত্র একটি গড়পড়তা বাংলা ড্রামার থেকে উপরে আছে, কিন্তু মহান হওয়ার যে সম্ভাবনা এর ছিল সেটার পুরোটা সে ব্যবহার করতে পারেনি। এটা এমন একটা নাটক যেটা 10-এ 7 পাবে, ভালো কিন্তু মনে রাখার মতো অসাধারণ নয়। তবে এই নাটকের যে জিনিসটা আমাকে সত্যিকারের নাড়া দিয়েছে সেটা হলো এর কেন্দ্রীয় বার্তা। পরিশ্রম আর সততা দিয়ে মানুষ উপরে উঠতে পারে, কিন্তু এই সমাজ তাকে সহজে উঠতে দেয় না। অনেকের লড়াইটা শুধু মেঘলার বিরুদ্ধে নয়, পুরো একটা ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে গরিবের ছেলে সফল হলেও তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় সে কোথা থেকে এসেছে। এই বার্তাটা বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনের সাথে কথা বলে। বৃষ্টি চরিত্রটার জন্য আমার আলাদা একটা দুর্বলতা আছে। এই নাটকে সে প্রমাণ করেছে যে একজন নারী শুধু পাশে থাকা করে না, সে নিজেই তদন্ত করে, নিজেই প্রমাণ জোগাড় করে, নিজেই লড়াই করে। এই প্রতিচ্ছবিটা বাংলা ড্রামায় দেখা কম যায়। তাহলে চূড়ান্ত কথা কি? এই নাটক দেখা শুরু করলে মাঝপথে ছাড়তে পারবেন না। মেঘলার মুখোশ খোলার অপেক্ষায় আপনি আটকে থাকবেন। কিন্তু যদি চান যে প্রতিটি পর্ব আপনাকে নতুন কিছু দিক, তাহলে মাঝে মাঝে হতাশ হতে পারেন। সংক্ষেপে, গরিব ঘরের রাজপুত্র একটা ভালো নাটক, একটা প্রয়োজনীয় নাটক, কিন্তু এখনও সম্পূর্ণ নয়। আপনি এতক্ষণ আমার কথা শুনলেন, এখন আমি আপনার কথা শুনতে চাই। কমেন্টে লিখুন, আপনি কি মনে করেন মেঘলার মুখোশ এই মাসেই খুলবে, নাকি নির্মাতারা আরও কিছু পর্ব টেনে নেবেন? আর সাব্বির, এই চরিত্রটার শেষ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সে কি কোনোদিন তার ভালোবাসার প্রতিদান পাবে, নাকি সে চিরকাল দূর থেকে ভালোবেসেই যাবে? এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং যেগুলো সবচেয়ে ইন্টারেস্টিং সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান। এই একটা ছোট্ট কাজ আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, আর বেল আইকনটা চাপুন, কারণ এই নাটকের পরের পর্বের রিভিউ আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের এই পরিবার প্রতিদিন বড় হচ্ছে, আপনাকেও এর অংশ হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন সত্যির জন্য লড়াই করাটা কখনো ভুল নয়। আল্লাহ হাফিজ।